সবাইকে ওয়েলকাম জানাই আজকে এই গুরুত্বপূর্ণ ফেসবুক লাইভে। যদি কেউ শুনতে পান একটু বলবেন। যারা 2016 সালে যোগ্য চাকরিহারা, আজকে তারা সব দিক থেকে ভীত সন্ত্রস্ত। তারা বুঝতে পারছেন না তারা কোন দিকে যাবেন এবং তারা আদৌ কি চাকরি ফিরে পাবেন, তাদের কি আদৌ কোনো রাস্তা রয়েছে চাকরি ফিরে পাওয়ার। এই সমস্ত বিষয়ে আমরা সঠিক তথ্য জানার জন্য আজকে আমরা পেয়েছি আমাদের সাথে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের রাজ্য সভাপতি এবং উই দ্য ফোরাম ফর ফিডিং জাস্টিসের প্রতিষ্ঠাতা, যার নেতৃত্বে সুপ্রিম কোর্টে প্রায় 9টি রিভিউ করা হয়েছে। তিনি আর কেউ নন, তিনি আমাদের সকলের প্রাণপ্রিয়, আমাদের যোদ্ধা, আমাদের পথপ্রদর্শক ইসরার হক মণ্ডল। তিনার কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিব। স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের এই ফেসবুক লাইভে। নমস্কার, সবাইকে ধন্যবাদ। কিছু প্রশ্ন আছে আপনার কাছে। প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা ফেসবুক থেকে জানতে পারছি আগামীকালকে নাকি আবার রিভিউ মেনশন করা হবে, যদিও রিভিউ অলরেডি লিস্টেড হয়ে গেছে আগামী মঙ্গলবার অর্থাৎ 5 তারিখ। তো আগামী কালকে যে রিভিউ মেনশন করা হবে এই সম্পর্কে আপনার মতামত কি? সাধারণত 5/8/2025-এ আপনারা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখতে পাবেন কজ লিস্টে রিভিউ আছেন বিচারপতি জাস্টিস সঞ্জয় কুমার এবং সতীশ কুমার শর্মা জাস্টিস। এখানে প্রায় 179টা মতো রিভিউ লিস্টেড হয়েছে। প্রায় এখনো 100টি কেস রিভিউ এখনো পেন্ডিং আছে, লিস্টেড হয়নি। সাপ্লি লিস্টে আসতে পারে বা পরে হতে পারে। আপনাদের প্রশ্ন, কালকে আবার এই রিভিউটা পিটিশন ওই বেঞ্চে হবে কি না বা পরিবর্তিত অন্য কোনো বেঞ্চে হবে কি না, এই নিয়ে মেনশন হবে। সম্ভবত কোন কোর্টে মেনশন হবে আমি জানি না। জাস্টিস সঞ্জয় কুমার বেঞ্চেও মেনশন হতে পারে অথবা চিফ জাস্টিস কোর্টেও মেনশন হয়। কারণ সকল কেসের মূল রেজিস্ট্রার হচ্ছেন কোর্ট রেজিস্ট্রার, অর্থাৎ কেস ডিস্ট্রিবিউশনের লিস্ট যিনার হাতে পাওয়ার আছেন তিনি হচ্ছেন চিফ জাস্টিস জাস্টিস বি.আর. গাভাই। কারা করবেন কি করবেন আমি তো বলতে পারছি না, জানাও নেই। তো যদি মেনশন হয় ওপেন, মেনশনটার উদ্দেশ্যটা কী থাকতে পারে যে আমরা সঞ্জয় কুমারের বেঞ্চে কেস শোনাবো না, এরকম কোনো আইনজীবী করবেন কিনা আমি জানি না। সেটা কারা করবেন কি করবেন ইত্যাদি সে তারা উত্তর দেবেন বা আপনারা জানতে পারবেন। সাধারণত নিয়ম অনুযায়ী এসএলপিতে যারা জাজমেন্ট দেয় তারাই রিভিউ শুনতে পারেন। এক্ষেত্রে চিফ জাস্টিস সঞ্জীব খান্না রিটায়ার করে গেছেন, সেক্ষেত্রে সঞ্জয় কুমার একা আছেন। তার সঙ্গে এখন কনজুগেটেড বেঞ্চ আছেন সতীশ কুমার, সভাপতি সেই বেঞ্চে লিস্টেড হয়েছে। এখন এই লিস্টেডটা যদি রেজিস্টার থেকে লিস্টেড হয়, অর্থাৎ উইদাউট কনসেন্ট দ্য চিফ জাস্টিস বি.আর. গাভাই, তাহলে এই মেনশনটা নট এন্টারটেন করবেন চিফ জাস্টিস। আর যদি ওনার ডিরেকশনে বা যদি এই লিস্টেড হয়ে থাকে তাহলে উনি যদি ওনার কনসেন্ট ছাড়াই হয়ে থাকে তাহলে উনি এন্টারটেন করলেও করতে পারে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, যেভাবেই এন্টারটেন হোক বা না হোক, মূলত সঞ্জয় কুমারকে বাদ দিয়ে কোনো বেঞ্চ তৈরি হবে না।
2 বা ততোধিক বিচারপতি নিয়ে বেঞ্চ তৈরি হতে পারে রিভিউ, এই ইমার্জেন্সি পিরিয়ডে বা রিভিউ ডেট পিছিয়ে যেতে পারে যদি বেঞ্চ নতুন করে তৈরি হয় চিফ জাস্টিসের কনসার্ন নিয়ে। সেই ক্ষেত্রে সঞ্জয় কুমারকে বাদ দিয়ে নতুন করে বেঞ্চ হওয়াটা একটা অকল্পনীয় বা একটা বিরলতম ঘটনা বলে আমার সাধারণত মনে হয়। ওনাকে নিয়েই বেঞ্চ তৈরি হবে, সেটা 2 হতে পারে, ততোধিক হতে পারে, অথবা যদি চিফ জাস্টিস মনে করেন যেটা এন্টারটেন করবো না, তাহলে ওই বেঞ্চই 5 তারিখে রিভিউ পিটিশন শুনানি হবে। আমাদের আপনার কাছে পরবর্তী প্রশ্ন, যে যদি আগামী 5 তারিখে রিভিউ ডিসপোজ হয়ে যায় তাহলে এর পরবর্তী কোনো ইতিবাচক পদক্ষেপ আছে কিনা? প্রথমত আমরা ডিসপোজ হবে এই আশাটা কেন করবো? আমরা আশা করতেই পারি যে আমরা রিভিউ ফল পাবো। এখন সিস্টেমটা আপনাদেরকে বুঝতে হবে যে রিভিউস যেটা হয় সেটা কজ লিস্টের উপরে লেখা আছে দ্য চেম্বারের টাইম মেনশন থাকে। রিভিউ যদি সেখানে রিভিউতে লেখা থাকে যে এই 3/4/2025 যে জাজমেন্ট এসেছে সেটা কি কোনো মডিফাই প্রয়োজন আছে, যদি মডিফাই প্রয়োজন থাকে তাহলে রিভিউটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, তাতে কয়েক পাতার জাজমেন্ট বেরোবে, অর্ডার বেরোবে যে কেন এই রিভিউটাকে আমরা এই 3/4/25 অর্ডারটাকে স্যাটিসফাইড করছি বা স্টে দিচ্ছি। সেই স্টে দিলে এখন কোন সিচুয়েশনে বা ট্যাটাসকো দিচ্ছি, তাহলে সেই রিভিউটা অ্যাকসেপ্ট জায়গা গেল, কয়েক পাতা অর্ডার আসবে। আর যদি রিজেক্ট হয়ে যায় তো সেটা 2-4 লাইনই বেরিয়ে যায়, দিয়ে সই হয়। এই অ্যাকসেপ্ট রিজেক্টটা সঙ্গে সঙ্গে জানা যায় না, যতক্ষণ না সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড হচ্ছে সেক্ষেত্রে জানে না। এখানে কোনো বড় সিনিয়রের প্রয়োজন হয় না, মূলত অ্যাডভোকেট অ্যান্ড রেকর্ড কি প্রয়োজন হয়। তবে যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে ডাকে, না হলে ওনারাই ডিসিশন নিয়ে নেয় ইত্যাদি। এখন আমরা এসএলপিতে যেভাবে শুনানি হয়েছে সেইটাকে অনেকটা রিভিউ ভাবে আমরা ভেবে নিচ্ছি যে ওইভাবেই রিভিউগুলো হয়, আদৌ কিন্তু রিভিউ ওইভাবে হয় না। রিভিউটা ডিটেক্ট হচ্ছে যে ওকে আমরা অ্যাডমিশন নেবো কি নেবো না, এটাই হচ্ছে মেন পার্ট। যদি নন অ্যাডমিশন হয়ে যায়, অর্থাৎ আর কোনো শুনানির প্রয়োজন নেই, যেটা জাজমেন্ট দিচ্ছে সেটাই হচ্ছে, অর্থাৎ আমাদের যেমন অনেক সময় খাতা দেখার পর রিভিউ করি, রিভিউ আনচেঞ্জ হতে পারে মার্কস, অথবা চেঞ্জ হতে পারে, নতুন করে লেখার কোনো প্রয়োজন নেই। সাধারণত যিনি এক্সামিনার তিনিই দেখতে পারেন, বা অন্য কেউ হতে পারে, স্কুটিনার ইত্যাদি। এবারে একটা ব্যাপার ঘটতে পারে এই ক্ষেত্রে, যে ক্ষেত্রে রিভিউটা একজন বিচারপতি এসএলপিতে রায় দিয়েছেন, নতুন যিনি বিচারপতি সতীশ শর্মা, উনি তো এই এসএলপিতে রায় দেননি। সেক্ষেত্রে যদি মতটা ডিফার হয়ে যায়, 1-1 হয়ে যায়, অর্থাৎ আপনাদের পজিটিভ থাকার এই কথা বার্তা দিতে চাইছি যে ইন্টারনাল চেম্বারেতেই মত ডিফার হয়ে গেল, 1-1 ইন্টারনাল চেম্বার, নট ডিসকাস দ্য আদার পাবলিক ওপেন ইন ভিউ। সেক্ষেত্রে দুজনের দুরকম মত হয়ে গেলো, তখন তো ম্যাটারটা ডিসিশন হচ্ছে না, 3 বেঞ্চ নেই, যেহেতু এখানে পার্সেন্টেজ অফ মত এক জায়গায় আসে তা নয়, তাহলে সেক্ষেত্রে মামলাটা ওনারা ডিসাইড ম্যাটার দ্য চিফ জাস্টিসকে রেফার করে দিতে পারে। এটা হতে পারে, এটা হলে আপনাদের ক্ষেত্রে খুব ইতিবাচক হতে পারে, অর্থাৎ রিভিউ চিফের ঘরে চলে যাওয়ার সম্ভাবনা আছে। যদি মতটা ডিফার হয়ে যায় দুজনের ক্ষেত্রে তাহলে হতে পারে। আর দুজনায় যদি একই জায়গায় মত চলে আসে, আমি মানে ধরে নিচ্ছি 5 তারিখে রিভিউটা হচ্ছে, যদি 5 তারিখে রিভিউ না হয় তাহলে গল্পটা আলাদা, একটার সঙ্গে আর একটা গুলিয়ে দেবেন না। যদি 5 তারিখে রিভিউ, তার আগে পর্যন্ত কোনো প্রসেস অবস্ট্রাগল আর রিভিউকে আটকানো গেল না, সেই সিচুয়েশনে কি অ্যান্সার হবে সেটা আমি বলছি। যদি অবস্ট্রাগল আপনি আটকিয়ে দিলেন তো ফাঁসি হলো না, ফাঁসির আগের মুহূর্ত পর্যন্ত প্রশ্নগুলোর জায়গা ক্লিয়ার। যদি 5 তারিখে রিভিউ ওই ডেটে ওই সময়ে শুনানি হয়, তার কি অ্যাজাম্পশন হতে পারে, আমরা একটা অনুমান করতে পারি। যা সিদ্ধান্ত হবে কোর্টের জাজদের ওনাদের দৃষ্টিভঙ্গি, মানসিকতা, রায় যেটা প্রতিপন্ন হবে সেটাই। এগুলোর বাইরে কোনো কিছু বলা মানে আহম্মকের পরিচয় বা নিজেকে গর্বিত করা, এর বাইরে কিছু হয় না। তবে চেষ্টা সবসময় করা উচিত ইতিবাচক। চেষ্টা করা আর ফল পাওয়া দুটোর মধ্যে অনেক তফাৎ।
তো যদি এক এক মত বেরিয়ে যায় সেক্ষেত্রে রিভিউটা ডিটারমিনেশন ফ্যাক্ট চিফের কাছে চলে যাবে। চিফ যেহেতু কোর্ট রেজিস্টার সব কিছু, কোর্ট তখন ডিসিশন নিতে পারে যে এই রিভিউ তো ডিসিশন হলো না, তাহলে তখন একটা বেঞ্চ গঠন হতে পারে। 2 হবে না নিশ্চয়ই, বিজোড় বেঞ্চ হবে, 3, 5, 7, 9, 11 ইত্যাদি। তো সম্ভবত এটা 3ও হতে পারে, 5ও হতে পারে, 11, 9 যাওয়ার মতো সম্ভাবনাটা কম। এইরকম একটা লার্জার ম্যাটার, লার্জার স্কেলে চাকরি চলে গেছে, কোর্ট সেই সঠিকভাবে কোর্টের রায়ের প্রতি মানুষ অসন্তুষ্ট হয়ে আছে ইত্যাদি, তখন এটা লার্জার বেঞ্চ গঠন হয়ে যেতে পারে। সেটা চিফ নিজেও থাকতে পারে বা আদার সাইড থাকতে পারে, উনি না থেকেও কোনো বেঞ্চ গঠন করে দিতে পারে। এটা রিভিউ থেকে আবার ওপেন হতে পারে, এটাই আমার বক্তব্য। আর যদি রিভিউ অলরেডি ডিসমিস, তাহলে ব্যাপারটা আলাদা। এখন ডিসমিস বা অ্যাকসেপ্ট হবে কিনা সেটা 5 তারিখের মধ্যে সম্ভাবনা বেশি, অপেক্ষা করা উচিত। তবে যেহেতু উনি রায় দিয়েছেন, সাধারণত যারা রায় দেন তারা তার নিজের রায়ের উপরে সংশোধন হওয়ার সম্ভাবনা খুবই কম, পার্সেন্টেজে 1% দেখা গেছে আজ পর্যন্ত সাকসেস। এই কেসের ক্ষেত্রে আমি বলছি না, ইতিপূর্বে যে রিভিউ হয়েছে, এবং আপনারা 5 তারিখে দেখে নেবেন অনেকগুলো রিভিউ হচ্ছে, শুধু আপনাদের কেস না, প্রতিদিনই সুপ্রিম কোর্টে অজস্র মামলা রিভিউ হয়, অজস্র কিউরিটি হয়। তো এই ক্ষেত্রে যেহেতু একজন বিচারপতি নতুন এসেছেন, তার তো চিন্তা ভাবনা ব্যাপারটা কি করে যিনি এসএলপিতে রায় দিচ্ছেন তার সঙ্গে সহমত হবেন, এইটা আমার কাছে কনফিউশন আছে। অর্থাৎ এই জায়গায় মামলাটা খুললেও খুলতে পারে, এটা হতেও পারে বা নাও হতে পারে, মেবি। দ্যাট ইজ ওয়েটিং 5 আগস্ট 2025। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। আপনার একটা পোস্ট দেখলাম ফেসবুকে, আপনি লিখেছেন যে এই মামলাটা লার্জার বেঞ্চ যেতে পারে, একটু যদি এটা বুঝিয়ে বলেন তাহলে ভালো হয়। আপনার আগের প্রশ্নের উত্তরেই আমি বললাম যে রিভিউ থেকেও লার্জার বেঞ্চ যেতে পারে। মানে যেহেতু এখানে দুজনের ভিন্ন মত আসার সম্ভাবনা আছে, হবে এটা বলতে পারবো না, যেহেতু নতুন কোনো বিচারপতি এই মামলায় সংযুক্ত হয়েছে, বা আবার এই যে দুজনের বিচারপতিদের যে এখনো পর্যন্ত আপনারা জানতে পারছি যে এদের বেঞ্চি রিভিউ হবে, এটা পুরোপুরি নিশ্চিত না হতে পারে। কারণ সুপ্রিম কোর্টে যে কোনো জিনিস সব ওয়েট করতে হয়, যেদিন মামলা হয় তার আগের রাত পর্যন্ত সাপ্লিমেন্টারি লিস্ট হয়। সাপ্লিমেন্টারি লিস্টে কিছু ইনক্লুড হতে পারে, এক্সক্লুশন হতে পারে, মামলা ডিফার হয়ে যেতে পারে, 5 তারিখ না হয় 8 তারিখ হতে পারে, 12 তারিখ হতে পারে ইত্যাদি, বা অন্য কোনো বেঞ্চ হতে পারে, কনস্টিটিউশনাল বেঞ্চ তৈরি করতে পারে ইত্যাদি। যদি এটা সার্ভিস ম্যাটার, কনস্টিটিউশনাল ফরমেশন তৈরি হচ্ছে না, তো এইগুলো মানে প্রিডিকশন করা খুবই কঠিন, এবং এগুলো যারা বলেন তাদের থাকতে পারে, আমি বলতে পারবো না এগুলো কিভাবে হয়। তো লার্জার বেঞ্চে যেটা প্রশ্ন আপনাদের, লার্জার বেঞ্চে না যাওয়ার কারণ কি থাকতে পারে? এত মানুষের চাকরি চলে গেছে, এবং এই জাজমেন্টটাকে যদি ফাইনাল জাজমেন্ট ধরে নেওয়া হয়, ভবিষ্যতে যে কোনো নিয়োগে দুর্নীতি আসতেই পারে অভিযোগ। তো এই জাজমেন্টটাকে তো ঢাল হিসেবে ব্যবহার করা হবে, এবং বহু চাকরিকে, সরকারি চাকরিকে আগামী দিনে নিশ্চয়তা থাকবে না। এবং যে পরীক্ষা হয়তো সরকার নিতে চাইছে সেখানেও যদি দুর্নীতি বেরোয়, তাহলে তো এই জাজমেন্টেই কাজে লাগিয়ে দেওয়া হবে যে কত পার্সেন্ট দুর্নীতি হলে প্যানেল বাতিল হয় না। এই জাজমেন্টে এইটা ডিটেক্ট হয়নি যে 10% কি 12% কি 30% পর্যন্ত সরকার দুর্নীতি করতে পারে, বাবা এটা দুর্নীতি মাপ। আমরা যেমন পাসের ক্ষেত্রে ভাবি 30% পেলেই পাস, কিন্তু 29 যে সে কি ক্ষতি করলো, এটা একটা মানদণ্ড ধরা হয়। এই ক্ষেত্রে এই জাজমেন্টের কোয়ালিটিটাকে দেওয়া হয়েছে, কোয়ান্টিটিকে গুরুত্ব দেওয়া হয়নি। অ্যাপারেন্টলি ভাবে গ্রুপ সি গ্রুপ ডি কে কিন্তু উল্টো দিক দিয়ে যখন তাদেরকে সার্ভিসে জয়েন করার ব্যাপারে, সেখানে আবার কোয়ান্টিটিকে দেওয়া হয়েছে। অর্থাৎ যখন মূল জাজমেন্ট দেওয়া হয়েছে কোয়ালিটি, আবার যখন MA ফাইলে দেওয়া হয়েছে তখন বলা যায় না কোয়ান্টিটি, তারা আর কোনো এন্টারটেইন করতে পারবে না, তাদের কোনো প্রয়োজন নেই ইত্যাদি ব্যাপার। তো লার্জার বেঞ্চে 2 ভাবে যেতে পারে, একটা রিভিউ থেকে যেতে পারে, আর কিউরিটিভি তো মাস্ট যেতে বাধ্য। কিউরিটিভের নিয়মটাই হচ্ছে 3 বেঞ্চ গঠন হবে, যেখানে মোস্ট অফ দ্য সিনিয়র 3 জাজ, অর্থাৎ জাস্টিস BR গাভাই, জাস্টিস সূর্যকান্ত, জাস্টিস বিক্রমনাথ, বা ওনার 3 জন বাদু আরো 2 বিচারপতি ইনক্লুডিং হতে পারে ইত্যাদি বা আমরা দেখেছি। কিউরিটিভিতে লার্জার বেঞ্চ যাবি, রিভিউ থেকে ডাইরেক্ট লার্জার বেঞ্চ যেতে পারে, আবার কিউরিটি থেকে যেতেই পারে। লার্জার বেঞ্চ মেবি যে হওয়া মানে 100% আমরা জিতবো এইটা প্রবাবিলিটি বলা যায় না, তবে অনেকটা হতাশা থেকে পজিটিভ। যদি ঠিক লার্জার বেঞ্চে মানে যখন SLP মামলাটা ছিল বা CA মামলা ছিল, তার চেয়ে যে নেগেটিভ দিকগুলো
পিটিশনাররা যদি কিওর করতে পারে, কিউরিটিভ মিনস কি, কিওর করতে বলছে, দিস ইজ কিওরটা যদি করতে পারে, দিস লস পয়েন্ট যে কেন এই মামলাকে আমরা পার্সোনালিভাবে ডিটেক্ট করতে চাইছি, সেই জায়গায় যদি আমরা দেখাতে পারি নিশ্চয়ই এবং দেখতে পারি, তবে এই মামলা আরেকটা নেগেটিভ দিক আছে। যেহেতু চিফ জাস্টিস সঞ্জীব খান্না রায় দিয়েছেন, সেখানে একটা চিফ জাস্টিস আর একটা চিফ জাস্টিস দেখবে যে ব্যাপারটার মধ্যে কতটা বাউন্ডারি আছে, ওপেন স্পেস নেগেটিভ আছে এই রায়ের মধ্যে, খোলার মতো কোনো অপশন কিছু আছে কিনা ধরে নিতে পারে। আমরা হয়তো অ্যাপারেন্টলিভাবে দেখতে পাচ্ছি যে আমাদের প্রতি জাস্টিস হয় না, মানে ভিক্টিমাইজ হয়েছে। এটা একটা যেমন পার্ট, এটা হিউম্যান গ্রাউন্ডের পার্ট, এবং এই মামলাতে একটা অংশ আছে হিউম্যান গ্রাউন্ড কথা বলেছে যে একটা ডিসেবিলিটি ক্যান্ডিডেট ইত্যাদির ক্ষেত্রে। এখন হিউম্যান গ্রাউন্ডটা কতটা ল পয়েন্টকে হিট করছে সেটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। আর সবার একটা দামি কথা বলার প্রয়োজন মনে করি আমি এই কেসটা নিয়ে, যতটা আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছে। এই কেসটা যদি আইনের কেস হতো তাহলে লড়াই করা বা জিতা যত না সহজ হতো। এই কেসটা তো আইন দিয়ে লড়াই হয়নি এবং আইনের দিয়েও রায় আসেনি। আমার এটা নিজস্ব ব্যক্তিগত অভিমত, অন্যজনের ভিন্ন মত থাকতে পারে বা অন্য চিন্তা ভাবনা বিশ্বাস থাকবে। এটা হচ্ছে রাজনৈতিক একটা বলবো রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক ইচ্ছা, মতাদর্শ বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই রায়টা এসেছে বলে আমার বিশ্বাস। অবশ্যই দুর্নীতি হয়েছে, দুর্নীতির শাস্তি পাওয়ার যারা তারা পায়নি, যারা নিরপরাধ, যাদের না দিলে হতো, কোর্ট এটা পারতো, আরও সময় লাগতো, যদিও অবশ্য একটা শাস্তি হওয়া উচিত যারা দোষী করেছে, কোর্ট এটাকে একসাথে। তবে এটা বৃহৎ সমাজকে হয়তো শিক্ষা দেওয়ার জন্য এটাও করতে পারে কোর্ট। এখন কোর্ট কতটা রিয়েলাইজ করবে যে সেটা দেখার আছে। লার্জার বেঞ্চে নিশ্চয়ই এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা হবে। আশাবাদী আমরা যে কোনো না কোনো সময় তো ঈশ্বর ভগবান বা আল্লাহ আছেন, কোনো ন্যায় বিচার ফিরিয়ে দিতেই পারে, সেটা টাইম ব্যাপার। এবং রাজনৈতিক নেতাদের যে দর্শন, যে তাদের যে অভিপ্রায়, তাদের যে মনোবাসনা, সেগুলো নিশ্চয়ই সময় সাপেক্ষে পরিবর্তিত হবে। হচ্ছে, অলরেডি হয়নি এমনটা বলা ভুল, হচ্ছে, আবার কিছুটা থমকে থাকছে। এখন কিভাবে হবে সেটা তো সময়ের জন্য অপেক্ষা। আমার পরবর্তী প্রশ্ন আছে, আজকে সমস্ত শিক্ষক যারা যোগ্য শিক্ষক চাকরিহারা আমাদের মতো, আজকে তারা কিন্তু পরীক্ষা নিয়ে বড় চিন্তার মধ্যে আছেন। তো এই পরীক্ষা সম্বন্ধে যদি আপনি কিছু বলেন তারা একটু উপকৃত হতো, যারা বড় চিন্তার মধ্যে রয়েছেন। দেখুন, এই যে পরীক্ষা নিচ্ছে রাজ্য সরকার, সেটা কোর্ট নিচ্ছে না, রাজ্য সরকারের ইচ্ছা গেছে, কোর্টের কাছে আবেদন করেছে, কোর্ট সেটা অনুমতি দিয়েছে, এই তো বিষয়। এখন রাজ্য সরকার যখন এই চাকরিগুলো তার নিজের স্বাধীন সংস্থায়, স্কুল সার্ভিস কমিশনে সম্পূর্ণ দুর্নীতির সঙ্গে সহবাস বা সহযোগিতা, গাফলতি যাই বলেন কিনা, এটার ফলে এতগুলো লোকের জীবন জীবিকা, ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে। চাকরিটা যখন চলে গেল এদের আইনগতভাবে ৩-৪-২৫-এ, শুধু যোগ্য শিক্ষক শিক্ষিকা বললে ভুল হবে, শিক্ষা কর্মীদেরও গেছে, তারাও যে সবাই অযোগ্য ছিল তা নয়। তাদের আজকে ২-৩ মাস, এপ্রিল মাস থেকে তারা বেতনও নেয়, তাদের নতুন করে বসার সুযোগ নয়। রাজ্য সরকার নতুন করে একটা প্রভিশন খুলেছিল যে এইভাবে দেবো ইত্যাদি ইত্যাদি। এখন যদি কারো একটা সন্তান মেরে দিয়ে যদি বলা একটা পুতুল কিনে দেবো, তার বদলে সে পুতুলটাকে নিয়ে আপনি ভুলে থাকেন, তাহলে কি ঠিক হবে? রাজ্য সরকারের কাজগুলো ঠিক এরকম। চাকরিকে চাকরিটা চলে গেল, কেন গেল সেইটা সংশোধনের প্রশ্ন নয়, রিহ্যাবিলিটেশন, রিকম্পেনশন, মদকে মরলে যেমন টাকা দেয় ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো। ভাবনাটাই একটা গভীরে ভাবতে পারছে না যে কেন এগুলো ঘটছে, কেন এগুলো করবো, কেন এগুলো রাস্তা খেয়েছে। ঠিক আছে, কোর্টের দোষ তো সবটা নয়, কোর্ট তো একটা দৃশ্যমান বস্তুর মধ্যে কাজ করতে হচ্ছে, অদৃশ্য বস্তুগুলোকে নিয়ে। তো কারা কোর্টে গিয়েছিল তাদের নিয়ে বিচার করছে। অন্যায় করাটা বড় কাজ নয়, অন্যায় ধরাটা বড় কাজ, অপরাধ। এখন এই সমস্ত বিষয়ের উপরে যে পরীক্ষা নিতে চলছে, সেই পরীক্ষাতেও কিছু দেখবেন আপনার রাজ্য সরকার বলছে একটা জায়গায় যে আমরা এই পরীক্ষাটাকে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে তুলে নিতে পারি রিভিউ ফলাফলের উপরে। আশ্চর্য ব্যাপার। তাহলে ফ্রেশ পরীক্ষা কেন ক্যান্ডিডেট পরীক্ষা দেবে? ফ্রেশাররা কেন পরীক্ষা দেবে? সুপ্রিম কোর্ট বলছে টেন্টেডরা পরীক্ষা বসলে সেই বসার অধিকারই নাই। রাজ্য সরকার বলছে কেন বসতে পারবে না ইত্যাদি। তাদের টাকা ফেরত দেওয়ার প্রসঙ্গে আমি আসছি না, তারা যদিও কাজ করেছে, কাজের বিনিময়ে অর্থ পেয়েছে,
টাকা ফেরত নেবে কি সুদ নেবে সেটা রাজ্যের ব্যাপার, যারা দেবে তাদের ব্যাপার, যারা চাইবে তাদের ব্যাপার। সুপ্রিম কোর্টে একটা প্যারা অংশ তারা পড়ছে আর একটা প্যারা পড়ছে না, একটা ওয়ার্ড তারা দেখছে আর একটা দেখছে না। গোটা রাজ্যটাই মানুষগুলোকে সবই মানে বাদল পোকা যেমন হয়ে গেলে ভ্রমণ ভ্রমণ করে ঘুরে বেড়াচ্ছে, ছেলে মেয়ে সবাই ঘুরে বেড়াচ্ছে। কোনো জায়গায় তাদেরকে বলাচ্ছে যে তোমাদেরকে 10 নম্বর পাই দেবে, যদিও ফ্রেশাররা সেটা সাফারার হবে, তারা 10 বছর 15 বছর পরীক্ষা দেয়। এরা দেখছে 7 বছর চাকরি চলে গেছে, যা পাওয়া যায় তাই লাভ, যে কোনোভাবে পাওয়া যায়। একবার টাকা দিয়েছে 3 লাখ, এবারও যদি 6 লাখ দিয়ে পাওয়া যায়, এমনটা পরিবেশ তৈরি হয়ে গেছে। এইগুলো কি কাঙ্ক্ষিত? সবচেয়ে বড় প্রশ্ন। এই পরীক্ষা যে নিতে যাচ্ছে, কারা পাবে, কেন পরীক্ষা হবে, পরীক্ষা পিছানো উচিত, পরীক্ষা স্টে উচিত? যারা সুস্থ স্বাভাবিক মানুষ এই প্যানেলের বাইরে আছে তারা তো দেখতে পাচ্ছে। আকাশের উপরে যদি আপনি থাকেন তাহলে ভূমি স্থলভাগে মানুষগুলোকে দেখতে পাবেন কত ছোট ছোট লাগে, তো নদী নালাগুলোকে মনে হবে কত ছোট। তো এই যে যারা বাইরে আছে এই প্যানেলের বাইরে, তারা সুস্থ চিন্তা ভাবনা মানে কোথায় স্বচ্ছতা, কোথায় দুর্নীতি মুক্ত তার প্রশাসন মানে পরীক্ষা নিতে চাইছে, সেই ঘাড়ে দোষ চাপানোর ব্যাপারটা চালিয়ে যাচ্ছে। আমার মনে হয় রাজ্য সরকার এই শিক্ষা নিয়োগের ব্যাপারে যদি শিক্ষক নিয়োগটা সরকারি করতে চায়, বেসরকার হাতে না দিতে চায়, এইভাবে করাটা ঠিক নয়। আর এইভাবে যারা পরীক্ষা দেবে, সবচেয়ে বড় কথা, যারা হতাশায় হয়ে খড়কুটের মধ্যে বেঁচে থাকতে যে ভাই পরীক্ষা দিয়ে একটা চাকরি যা পাবো 7 বছরের চাকরিটা চলে গেছে, আবার একটা নতুন করে চাকরি পাবো, এই চাকরিটা যে 7 বছর বাদ আবার যাবে না তার নিশ্চয়তা কোথায় আছে? এ তো বরং যাওয়ার জন্য রেডি। সুপ্রিম কোর্টের প্রতিটা অংশকেই এরা অমান্য করে করে চলছে, প্রত্যেকটা অংশ। কোর্টে যে এক বলছে, বিজ্ঞাপনে এক দিচ্ছে, নোটিফিকেশনে সকাল সন্ধ্যা একটু করে মডিফাই করছে। এ তো মুহুর্মুহু পরিবর্তন ঘটবে এবং যা পাওয়া যায় মানুষের যে বিশ্বাসযোগ্যতা সেই জায়গাগুলো হারিয়ে ফেলছে। আমার মনে হয় কোর্টকেও সঠিকভাবে এটা পরিবেশন করতে পারছে না। যারা চাকরি হারা তারাও কোর্টকে বোঝাতে পারেনি যে কারা পরীক্ষা দেবে এবং পরীক্ষা দেওয়ার কারা যোগ্য। অ্যাকচুয়ালি 3/4/25 অর্ডারে যে ক্ল্যারিফিকেশন, এটা রাজ্য সরকারও চায়নি এবং যারা পরীক্ষার্থী তারাও চায়নি। যারা নতুন করে পরীক্ষা দেবে, যারা জীবনে এই প্যানেলের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়, তারা প্যানেলের সঙ্গে নতুন একেবারে 2025 কি 24 কেউ গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি ইত্যাদি যারা পেয়েছে যোগ্যতা বসার জন্য, তো তারা কেন এই ব্যাপারে চুপচাপ রয়েছে? অদ্ভুত ব্যাপার। তারা তো পরে বলতে গেলে বলবে তুমি তো শর্ত মেনেই ঢুকেছো, কন্ডিশন মেনেই দিচ্ছ, সবই কন্ডিশন। এখন সুপ্রিম কোর্টকে বলতে গেলে তাদের আবার সময় নেই, তারা ব্যাপারটা বুঝতে পারছে না। কিছু কিছু ভ্যাকেন্সিগুলোকে তারা সম্পূর্ণ অমিট করে দিয়েছে। তাহলে অমিট ভ্যাকেন্সির উপরে কি করে সে পরীক্ষা দেবে? 2010 সালে এনসিটি রুলসে কারো নম্বর ছিল, সেই নম্বরটা তারা অ্যাপ্লিকেবল নয়। ওবিসি নিয়ে তো ঘট হয়ে গেছে। পুরানো ওবিসি বাতিল, নতুন ওবিসি আছে। সে নতুন ওবিসি আগে পুরানো ওবিসি ছিল এ, এখন শেরশাবাদী চলে গেছে বি, তা তো নতুন ওবিসিও নাই। তো কি হবে, ব্যাপারটা কি হবে? এত তাড়াহুড়ো কিসের প্রয়োজন ছিল? আর এত কিছু মানুষকে বোকা সাজানোর প্রয়োজন কি? মানুষ কি সত্যি বোকা হয়ে আছে? এগুলো সময় মূল্যায়ন করবে। নিশ্চয়ই কোর্টও আজকে বুঝতে না চেষ্টা করলো, বা আমরা কোর্টকে বোঝাতে না পারলো, বা আপনারা বোঝাতে না পারলো, একদিন না একদিন বুঝবেই। আর যেদিন বুঝবে সেদিন সব কিছু আবার উলঙ্গ হয়ে যাবে। যেমনভাবে 7 বছর ধরে যারা পরীক্ষাটাকে বাতিলের চেষ্টা করেছিল, দুর্নীতি হয়েছিল, সত্যি কথা, তখন যারা প্রকৃত যোগ্য তারা যদি কোর্টকে নিজেদের কথা বলতো যে প্যানেল দুর্নীতি হয়েছে, আমি দুর্নীতি করে পাইনি, আমাদের মধ্যে কারা দুর্নীতি সেটা ডিটেক্ট করা হোক, সেগ্রিগেশন করা হোক, এই ব্যাপারটা গাফলতি ছিল। সব জায়গাটাই হচ্ছে মানে প্রত্যেকের দোষ আছে একটা সিস্টেমের মধ্যে, দোষবিহীন কেউ নাই। এখন আমাদের এই সমাজে চাকরি বাকরি পেতে গেলে নিজস্ব দায়িত্ব। সরকার পরীক্ষা নেবে ঠিক, সরকার সঠিকভাবে পরীক্ষা নিচ্ছে কিনা, তার ওএমআর রাখছে কিনা, কে পরীক্ষা হলে চুরি করছে কিনা, সমস্ত দায়িত্ব এখন ক্যান্ডিডেটদের। সরকারের কোনো দায়িত্ব নাই, সরকারের শুধু একটাই দায়িত্ব, কিভাবে নিয়োগ করা যাবে সেটা নিয়ে তাদের ভাবনা। এই এত জটিলতার মধ্যে আমরা আশাবাদী, নিশ্চয়ই কোর্টকে কেউ যদি কেউ ব্যক্তি যে কোনো সময় বহু লোক চেষ্টা করেছে ওএমআর নিয়ে, কোর্ট সেটাও শুনতে চাইছে না। এখন কোর্ট কোনো একটা জায়গায় রিজিড হয়ে বসে রয়েছে যে না না এটা সমাজকে বার্তা দিতে হবে, সমাজকে মানে জি মেরে বউকে শেখানোর মতো ব্যাপার হয়ে গেছে কেসটার মধ্যে। যে গোটা যাই পশ্চিমবাংলার 26,000 মানুষ মরলো, তো গোটা ইন্ডিয়ার লোক বুঝতে পারছে ভাই দুর্নীতি করা যাবে না। রেল, ব্যাংক, পোস্ট অফিস, নেভি ইত্যাদি, হ্যাঁ দুর্নীতি করলে পশ্চিমবঙ্গের মধ্যে হালাত করে দেবো, বলা হয় না যে ওরকম অবস্থা করে দেবো, হ্যাঁ দেখেছো তো অমুক করে দেবো। এই যে একটা কোর্টের একটা ইঙ্গিত, সেই ইঙ্গিতটা কখন মানে কুল হবে আমি বুঝতে পারছি না। তবে নিশ্চয়ই হবে না এমনটা বলা ভুল।
পরীক্ষা যদি হয়েও থাকে, আমি ধরে নিলাম আপনাদের পরীক্ষা পিছানো বা পরীক্ষা স্টে এই নিয়ে আপনাদের যত কৌতূহল, পরীক্ষা হয়েও যদি থাকে, পরীক্ষার রেজাল্ট বেরোবে এমন নিশ্চয়তা কোথায় আছে? আর এই রেজাল্টের উপরে চাকরি পেলে প্যানেলটাই টিকবে কোথায় নিশ্চয়তা আছে? যে প্যানেল বৈধতা ছিল, যে চাকরি বৈধতা ছিল, যার জন্ম নিয়ে এত প্রশ্ন ছিল না। এই মামলা তো 2016 সালে যিনি মামলা করেছেন, জাজমেন্টে পরিষ্কার লিখেছেন সুপ্রিম কোর্টের যে 3-4 পজিশন, যে তার এজ কনসেশন বা রিল্যাক্সেশন নিয়ে মামলা। তাদের এজ, মূল মামলা এলো 21 সালে। তো প্যানেল এক্সপায়ারের পর মামলা হচ্ছে সব, মানে অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পর, বা আপনাদের যখন অ্যাপ্রুভালগুলো হয়নি, ওই কনফার্মেশনগুলো আপনারাই কেন করেননি আমি বুঝতে পারছি না। তো এই জায়গাগুলো ঠিক নিশ্চয়ই পরীক্ষা হওয়া না হওয়ার চেয়েও বড় ব্যাপার, পরীক্ষাটা কতটা বৈধতা হবে এইটা আমাকে মনে হয় সবার ভাবার প্রয়োজন হয়েছে এবং ভাবা উচিত। তো এগুলো ভাববেও না কেউ, সবাই এখন কোশ্চেন পাবো, কোশ্চেন কালেকশন করব, বা কিভাবে পরীক্ষা ভালো দেবো ইত্যাদি নিয়ে মগ্ন আছেন। ঠিক এইগুলো সুযোগ নিয়ে নিচ্ছে আদার সাইড থেকে। আমরা আশাবাদী পরীক্ষা কোনো না কোনো সময় এই পরীক্ষার স্বচ্ছতা নিয়ে যদি কেউ লড়াই করে, সেই পরীক্ষার স্বচ্ছতাকে দাবি করে যোগ্যরা, অবশ্যই পুরানো চাকরি যদি তারা কোর্টে কোনোদিন রিভিউ বা কিউরেটিভে জিতে যায়, তো এই চাকরি পেলেও ওই চাকরিটা ফিরে পাবে, ওটার সঙ্গে তো এটা কোনো সম্পর্কই থাকছে না। মূল চাকরি সেটা আপনার মূল ডিমান্ড। আপনার একটা 1 বছর মানে 5 বছরের ছেলে মেলাতে হারিয়ে গেছিল, 15 বছর বাদে সেই ছেলেটা খুঁজে পেলেন, আবার একটা দ্বিতীয় সন্তান হলো, তাহলে কি আপনি কি একই করবেন? ওটা তো আপনার প্রথমকারের জীবনের চাকরি এবং ন্যায় হকের চাকরি। এই চাকরি আপনি নেবেন কি নেবেন না, এবং যোগ্যতা সবচেয়ে ধরে নিন, আমি তর্কের খাতিরে বললাম একটা মানুষের কমেন্টে যে এই পরীক্ষা হলো 90% সফল হলো, যারা